আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। পিছনে কথা বলতে না, কেউ কথা বলে না পিছনে। আমার কাছে গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকা থেকে একজন মানুষ আসছেন। উনি আমাকে খুঁজে আসছেন। দক্ষিণ আফ্রিকার প্রবাসীরা আমার কাছে উনারে পাঠাইছেন, কারণ বাংলাদেশের যত প্রবাসী দক্ষিণ আফ্রিকা থাকেন বা বিদেশে থাকেন, এর মধ্যে দক্ষিণ আফ্রিকাতেই সবচেয়ে বেশি বাঙালি হত্যা করা হয়, গুলি করে মারে ওই ডাকাতিরা আর কি, ডাকাতরা। তো সমস্যা হচ্ছে গিয়ে প্রায় সপ্তাহে দেখা যাচ্ছে যে বাংলাদেশিদেরকে মারে ওই দক্ষিণ আফ্রিকাতে। তো প্রবলেম হয়, লাশ পাঠানোর সময় টাকা পাওয়া যায় না। উনারা বিভিন্ন লোকের কাছে হাত পাতেন, তারপর লাশ পাঠান। তো আমার কাছে আসছেন যে কোনো মামলা টামলা করে একটা ব্যবস্থা করা যায় কিনা। তা আমি অনেক মামলার খবর টবর নিলাম, নিয়ে দেখলাম সরকার একটা প্রক্রিয়া শুরু করছেন যে প্রবাসীরা মারা গেলে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করবেন, অল্প অল্প করে দিবেন। কিন্তু প্রক্রিয়াটা এত কঠিন যে এর ভিতরে লাশ পয়সা শেষ হয়ে যাবে, কিন্তু আপনি টাকা আর পাবেন না। তা আমি আপনাদের কাছে আজকে এখানে আইসা আপনাদের কাছে একটা কথা বলে যাচ্ছি, লাঙ্গল কুটে আইসা বলে যাচ্ছি, আপনারা চিনে রাখেন, জেনে রাখেন। যদি জীবনে কখনো এই ব্যারিস্টার সুমন কখনো কোনো শক্তি পায় বা ক্ষমতা পায়, তাহলে আমি প্রথমেই যে কাজটা করব, প্রবাসীদের এই অনুষ্ঠানে এসে বলে যাচ্ছি যে হাজার হাজার কোটি টাকা যারা চুরি করেন তাদেরকে বলবো চুরি বন্ধ করে প্রবাসীদের যে লাশে নিয়ে আসার টাকাটা অন্তত দেন প্রথমে। আপনার একটা কথা বলে কি যে সিঙ্গারাতেও তো 10 টাকার সিঙ্গারাতেও কলিজা থাকে না, কলিজা পাওয়া যায় দেখেন সিঙ্গারাতে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, বাংলাদেশের 80% লোকের ভিতরে কলিজা পাওয়া যায় না। আজকে প্রমাণ করে দিছে আপনাদের এই ইউনিয়নের প্রবাসীরা, এদের কলিজাটা অতটুকু বড়। আপনার একটা বক্তব্যতে বলছিলাম, এমন এক দেশে জন্মাইছি যে মাটির তৈরি মানুষ, কিন্তু কাগজের তৈরি টাকার কাছে বিক্রি বসে যায়। এটাই সকল ঝামেলার মূল। এমন একটা দেশে জন্মাইছি যে অ্যাম্বুলেন্স আসে দেরিতে, ফায়ার ব্রিগেড আসে দেরিতে, পুলিশ যদি ডাকেন আসে দেরিতে, কিন্তু পিৎজা ডেলিভারির জন্য যদি অর্ডার দেন দৌড়ে চলে আসবে। এই হচ্ছে কি আমার দেশ। অনেক কথা আছে আপনাদেরকে, এইগুলো সব লাইভেই আমি বলি, বেশি আমি এমনি বাইরে বলতে চাই না। আপনার শুধু যদি দুর্নীতি ঠেকানো যেত বাংলাদেশে, তাইলে আমাদের কোনো গরিব লোক থাকতো না। আপনি আমারে দেখতেছেন না, শার্ট প্যান্ট, ভালো শার্ট প্যান্ট পরা। আমার এলাকায় বলি, আপনাদের এলাকায় বলতে চাই না কথাটা, যে আমার বাপ চাচা কিছু বেশি চুরি করছে বলে আজকে আমি বেশি সুখী, আর আপনাদের বাপ চাচার কাছ থেকে আমার বাপ চাচার টাকা নিচে বলে আজকে আপনারা যারা এখানে গরিব, আমার চেয়ে গরিব। কারণটা এইটাই, আর কিচ্ছু না। বাংলাদেশে আপনি 10,000 কোটি বলেন, 20,000 কোটি বলেন, বাংলাদেশের মাত্র 100 জন মানুষ আছে যারা প্রায় 10,000 কোটি টাকা বাংলাদেশের লুটপাট করে ফেলছে। তাইলে এত টাকা যারা লুটপাট করছে তাদের কাছ থেকে যদি 5% টাকা আনা যেত, তাও আমাদের কোনো প্রতিবন্ধী থাকতো না। প্রতিবন্ধীদের অন্তত সেবা করা যেত। আমি আজকে বক্তব্য রাখবো না। আজকে যার আমন্ত্রণ এখানে আসা, আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের জামাল ভাই, তার সাথে করে তার বাড়িতে দাওয়াত খেয়ে আজকে এখানে আসছি, নাইলে আমি আসতে পারতাম না। এখানে এসে যাকে পাইলাম, আপনাদের বারবার নির্বাচিত এখানে চেয়ারম্যান তাহের সাহেব, উনি অত্যন্ত ভালো মানুষ মনে হয়েছে আমার কাছে, বাকিটা আপনারা জানেন। এখানে উপস্থিত হয়েছেন আমাদের মেয়র সাহেব। মেয়র সাহেব অত্যন্ত ভালো মানুষ না হইলে আমার মতো একটা বাচ্চা ছেলের অনুষ্ঠানে এখানে চলে আসতেন না। এখানে আসতেন আমাদের ভাইস চেয়ারম্যান সাহেবের পরে আসছেন পৌরসভার চেয়ারম্যান এবং আমাদের ভাইস চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান তো অনেক সুন্দর করে কথা বলেন, ওনার সাথে দেখা হলো। ছাত্রলীগের নেতারা আছেন এখানে। এখানে তোমরা যারা আমার বক্তব্য শুনছো, তোমরা যারা আমার মোটরসাইকেল দিয়ে জামাল ভাইয়ের বাড়ি থেকে এই জায়গায় নিয়ে আসছো, তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের সাথে আমার সম্পর্ক না আওয়ামী লীগের, না বিএনপি, না জাতীয় পার্টির। তোমাদের সাথে আমার সম্পর্ক মানবিকতা, তোমাদের সাথে আমার সম্পর্ক মানুষ হিসাবে মানুষের। আজকে আমি কোন দলীয় পরিচয় এখানে আসি নাই।
আমি আসছি এমন এক কথা বলতে, তোমরা যারা তরুণ তোমাদেরকে বলে যেতে চাই, বিশ্বাস করো নতুন বাংলাদেশের দিকে আমরা রওনা দিছি। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি বাচ্চা ছেলে ব্যারিস্টার সুমন, আমার বাড়ি হবিগঞ্জ, কিন্তু অন্যায় হইতে ফেনীতে, ফেনীতে নুসরাতের মতো একটা মেয়েরে আগুনে পুড়াইয়া জ্বালাই দেওয়া হয়েছে, কেউ সাক্ষী হয় নাই। আমি ব্যারিস্টার সুমন ওসি মুআজ্জমের বিরুদ্ধে সাক্ষী হয়েছি। আমি ব্যারিস্টার সুমন ওসি মুআজ্জমের বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াইছি, এবং আমি বাদী হওয়ার কারণে হত্যা মামলার চার্জশিটে এই ওসি মুআজ্জমের নাম থাকার পরেও আমার মামলায়, ডিজিটাল নিরাপত্তা মামলায় উনি আজকে পরোয়ানাভুক্ত আসামি। আমি তোমাদেরকে বলে যাচ্ছি, আজকে এই কাজ যদি আমি করতে পারি, আজকে তোমরা যারা তোমাদের ইউনিয়নের ছেলে সজলের কথা যারা বলে গেছো, প্রকৃত অর্থে সজলকে যদি কেউ হত্যা করে থাকে, তাইলে এইটা শেষ। আমি জামাল ভাইকে নিয়ে সুপ্রিম কোর্টে বসে আমি এটা দেখে ছাড়বো। মনে রাখো মানুষের যার ইমান থাকে শক্ত, বয়স কোনো ব্যাপার না। ক্ষুদিরামের বয়স বেশি ছিল না, কিন্তু ক্ষুদিরাম অল্প বয়সে নিজের জান কুরবান করার মধ্য দিয়া সে বছরের পর বছর, যুগের পর যুগ প্রমাণ করে দিয়ে গেছে মানুষের মধ্যে সে ওয়ান অফ দ্য টপ। আমি আপনাদের সামনে কত বলবো। আমার এলাকায় আমি যখন বক্তব্য শুরু করি তখন এমন ভাবে মানুষ ভিড় জমাইতে থাকে, কারণ মানুষ এখন এমন একটা সমস্যা, কেউ সত্য কথা বলতে চায় না। দেখবেন সবাই ঘুরায় ঘুরায় কথা বলে, কিন্তু সত্য কথা বলতে চায় না। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, তোমারে তো চিনি না, কিন্তু এই ছেলেরা এত ছবি তুলে কেন তোমার সাথে? কারণ হচ্ছে একটা ফেসবুক বের হইছে, এটা যে কি একটা যন্ত্রণা হয়েছে বিভিন্ন সোসাইটির জন্য। কারণ হচ্ছে ফেসবুকে জিনিসটা কি বের হয়েছে জানেন? যে আপনার লাঙ্গল কুটে আজকে কি হইলো, এই যে আপনারা কি দিলেন, এই হুইল চেয়ার দিলেন, আজকে সন্ধ্যার মধ্যে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ দেখে ফেলবে, এইটারে বলে ফেসবুক। আপনারা আমার সামনে মানুষ আছেন মাত্র হবে 300, কিন্তু ফেসবুক এমন একটা জিনিস, আজকে লাঙ্গলপুটের মৌকরা ইউনিয়নের মানুষ, প্রবাসীদের কলিজা, এটাতে এত বড় কলিজা, এটা আজকে সন্ধ্যার মধ্যে দেখে ফেলবে 10 লাখ মানুষ, এইটারে বলে ফেসবুক। আজকে ওসি মুআজ্জম, আমার বাড়ি হবিগঞ্জ, তার পাপের ফল, আমি যে মামলার বাদী হয়েছি এটা জানছি কিভাবে? এইটা ফেসবুক। আর বাদী হওয়ার কারণে আজকে যে পাপের জন্য সে পলাই বেড়াইতেছে, এইটার নাম হচ্ছে কি ফেসবুক। আমি আপনাদেরকে বলি, এখানে নেতৃবৃন্দ আছেন, তারা অনেকেই আছেন জীবনের অনেকটুকু সময় পাড়ি দিচ্ছেন। তোমরা যারা আমার বক্তব্য শুনছো, তোমাদেরকে একটা কথা বলি, এখন নতুন সময় আসছে, এখন জবাবদিহিতার মুখোমুখি হইতে হবে তোমাদেরকে। আজকে আমি এখানে যা বলে যাচ্ছি সব রেকর্ড হইতেছে। আপনি 5 বছর পরে, 10 বছর পরেও, আমি জানি না, কোনোদিন যদি দেখা যায় মন্ত্রী হয়েও আসি আমি এখানে, বা যে কোনো কারণে যদি আমি আসি, আপনাদের দেখবেন এখানে যা যা বলে গেছিলাম এর একটা কথার ব্যত্যয় যদি হয়, এইখানে পোলাবান উঠে দাঁড়িয়ে বলবে, আপনি সেই ব্যারিস্টার যে ব্যারিস্টার আমাদেরকে ন্যায়ের কথা বলছিলেন, আর আজকে এই ব্যারিস্টার আপনি ক্ষমতা পাইয়া অন্যায় শুরু করছেন। এইটার নাম হচ্ছে কি ফেসবুক। আমি বক্তব্য লম্বা করবো না, আরো অনেক কথা বলার ছিল। আপনাদেরকে একটা কথা বলি, সব সমস্যার সমাধান হয়ে যেত। আমার এলাকায় এরকম হয়, আমি জানি না আপনাদের এলাকায় এরকম হয় কিনা। যতটা কষ্ট কইরা মানুষ অন্যরে কষ্ট দেয়, এর অর্ধেক কষ্ট করে যদি ভালোবাসতো, তাহলে পৃথিবীটা বদলাই যেত। আমার এলাকায় জানেন, রাগে উঠলে কয় এর না মাইরা, এর না কাটটা আমি আজকে বাড়ির যেতাম না। ওই বাজারও দা লইয়া দাঁড়াই থাকে মারামারি করার জন্য। রাতের রাত যাইতে থাকে, তারে মাইরাই ছাড়বে, তারে হাইকোর্ট দেখাইয়া ছাড়বে। যে পরিমাণ রাগের জন্য, যে পরিমাণ কষ্ট করে অন্যরে কষ্ট দেওয়ার জন্য, এর অর্ধেকও যদি কষ্ট করে মানুষকে ভালোবাসতো, তাহলে আজকে বাংলাদেশটা অনায়াসে বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়ে যেত। আপনি দেখেন আমাদের প্রবাসীরা, যে সংখ্যায় প্রবাসী আমাদের বিদেশে আছে, এরা যে পরিমাণ টাকা পাঠায়, এত বাহাদুরি আমরা কি দিয়া দেখাই?
আমরা এত বাহাদুরি কি দিয়ে দেখাই? বিলিয়নের পর বিলিয়ন প্রবাসীরা আমাদেরকে টাকা পাঠায়, এই টাকা আমাদের জমা আছে, এইগুলা দিয়েই তো আমরা বাহাদুরি দেখাই। আর আমাদের কপাল কত খারাপ, প্রবাসীরা যখন বিদেশে থাকে তখন তাদেরকে আমরা বলি এরা রেমিটেন্স যোদ্ধা, আর এরা যখন মহিলা যায় তখন বলি এরা আমাদের বোঝা। এয়ারপোর্টে আসতে গিয়ে দেখেন কি পরিমাণ এদেরকে কষ্ট দেয়া হয়। জানি না যদি কোনদিন ক্ষমতা পাই এয়ারপোর্টটারে এমন ঠিক করা দিব, যদি কখনো ক্ষমতা পাই এয়ারপোর্টের এখন এমন অবস্থা, মশার কারণে যারা যায় তারা দাঁড়াই থাকতে পারে না। আপনারা যারা এয়ারপোর্টে গেছেন যাত্রী হিসাবে গেলে তো ভিতরে চলে যাবেন, আর যাত্রী যদি বিদায় দিতে যান তাইলে বাইরে যদি দাঁড়ান তাইলে মোটামুটি মশারকে দিয়ে দিতে হবে মশা আপনার নিয়ন্ত্রণ। তো যাই হোক, আমি আজকে উনি নাই, আমি সম্মান জানাচ্ছি আপনাদের অর্থমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রী আপনাদের এলাকার কৃতি সন্তান এবং এমপি। উনি আজকে অসুস্থতা বোধ করার কারণে মাননীয় প্রধানমন্ত্রী উনার পক্ষে পরে শেষ করেছেন। এটা অনেক ভাগ্যের ব্যাপার যে আপনারা অর্থমন্ত্রী পাইছেন। আপনারা আরেকটা কথা বলে যাই, সুযোগ সব সময় আসে না, এটা গোপন কথা বলে দিতেছি। এই 3জন নেতা 4জন নেতা আছেন আমার সামনে, পৌরসভা ভাইস চেয়ারম্যান আর এই ইউনিয়নের চেয়ারম্যান। আমরা সিলেটিরা কোনো সময় অর্থমন্ত্রী হাত থেকে ছাড়ি নাই, এই প্রথম কুমিল্লাবাসী কান্দিয়া হয়ে গেছে গা। এখন কান্দিয়া তো গেছে 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 গেছে, এখন আর আফসোস করে তো লাভ নাই। তবে যার কাছে গেছে একজন সিলেটি হিসাবে বইলা যায়, আমাদের শাহ কিবরিয়া ছিলেন অর্থমন্ত্রী, আমাদের কপালটা এমনই খারাপ এই লোকটারে গ্রেনেড দিয়ে মাইরে ফেলছে। আপনারা জানেন তো যে অর্থমন্ত্রী মাইরে ফেলছে, নাইলে কিন্তু আমরাই অর্থমন্ত্রী পাইতাম। শাহ কিবরিয়া বেঁচে থাকলে হয়তো উনি অর্থমন্ত্রী হইতেন। আপনারা জানেন কিনা যে আরেকজন অর্থমন্ত্রী হওয়ার কথা ছিল, আমি যে জায়গা থেকে এমপি নির্বাচন করার কথা